আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা চেষ্টা করে থাকি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে অবহিত করবার জন্য। কিন্তু আজ আমরা একটু ব্যতিক্রমধর্মী একটি আলোচনা আপনাদের উপহার দিতে যাচ্ছি। আমাদের চিকিৎসা বিভাগেই এমন অনেকেই রয়েছেন যারা চিকিৎসা সেক্টর নিয়ে কাজ করছেন বা স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন, যারা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন পড়াশোনা করেছেন, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দেশের পাবলিক হেলথ সেক্টর বা আমাদের দেশের জনস্বাস্থ্য এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। গবেষণার ফলাফলগুলোকে আমাদের দেশে কিভাবে প্রতিফলিত করতে হয় সেই বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবে কাজ করছেন। সেরকমই একজন আজকের যিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন তাকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দা নওশিন পর্ণিনী, যুগ্ম সচিব, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিচালক, গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকেও ধন্যবাদ। আমি প্রথমেই আপনাকে একটু অন্যভাবে পরিচয় করিয়ে দিয়েছি, কিন্তু আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাই, আমাদের দর্শকদেরকে একটু জানাতে চাই, আপনি আপনার বেড়ে ওঠা বা আপনার পড়াশোনা সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করবেন প্রথমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাকে আমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আর টিভিকে বিশেষ করে। আমার আসলে অ্যাব্রডে আমি অনেক লেখাপড়া করেছি। বাংলাদেশে আমি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি পাবলিক হেলথ এবং হেলথ ইকোনমিক্সের উপরে, প্লাস ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিক্স ওয়াজ মাই ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড তারপরে আমি আমার বেড়ে ওঠাও ঢাকা ইউনিভার্সিটিতে, বিকজ আমার ফাদারও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। সো ইন্সপিরেশনটা ওখান থেকে এসেছে যে গবেষণাধর্মী কাজকর্ম করার বিষয়গুলো। তো আবার যখন মাস্টার্স কমপ্লিট করে আবার সেকেন্ড মাস্টার্স করেছি, তারপরে ডক্টরেট করেছি, পোস্ট ডক করেছি, অ্যান্ড দেন বিকেম প্রফেসর অফ ফরেন ইউনিভার্সিটি। বাট পুরোটাই আমার প্যাশন ছিল যে কীভাবে গবেষণা, হেলথ সেক্টরে গবেষণা করে কীভাবে ইমপ্রুভমেন্ট আনা যায়, হেলথ ম্যানেজমেন্টকে, হেলথ গভর্নেন্সকে, পুরো ব্যাপারটাকে কীভাবে হেলথ ইকোনমিক্সকে এবং ফাইন্যান্সিং যে বিষয়গুলো আছে, হেলথ ফাইন্যান্সিং, সব কিছুর উপর যেন গবেষণা করা যায়। আপনার সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অনেক কিছুই জানলাম, খুব সুন্দর তথ্য জানলাম। আপনি স্বাস্থ্য অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, এবং দেশের বাইরে থেকে বর্তমানে আপনি আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিচালক, গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এই বিভাগটিতে এখন বর্তমানে আপনি কাজ করছেন, পরিচালক হিসেবে কাজ করছেন। আপনি আপনার লব্ধ জ্ঞান থেকে এখন আমাদের দেশে যে সকল গবেষণা চলছে স্বাস্থ্য অর্থনীতি বিষয়ক, সেই সম্পর্কে আপনার ধারণা একটু বলবেন বা আপনার মতামত বলবেন। ভেরি গুড কোয়েশ্চেন। আমাদের এই হেলথ ইকোনমিক্স ইউনিটে আমাদের 5টা কম্পোনেন্টস আছে। তার মধ্যে আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজ, আমরা বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস করছি, আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পাইলটিং করেছিলাম, আমাদের জেএনএসপি একটা জেন্ডার অ্যান্ড স্টেক হোল্ডার একটা কম্পোনেন্টস আছে, আরেকটি আছে আমাদের যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সেক্রেটারিয়েট। এই 5টি কম্পোনেন্টসের উপরেই আমরা গবেষণাগুলো চালিয়ে যাচ্ছি। তার ভেতরে আমরা যেটা সবচেয়ে বেশি বড় একটা গবেষণা করি, যে প্রতি 2 বছর পর পর আমরা ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টস করি। সেটা আমরা করছি যে বাংলাদেশে পাবলিক এক্সপেন্ডিচার যে ট্র্যাকিং, আমাদের হেলথ সেক্টরে কতখানি বাজেট আমরা দিচ্ছি এবং প্রাইভেট এবং পাবলিক সেক্টরে আমাদের এক্সপেন্ডিচার ট্র্যাকিংগুলো করে আমাদের যে ফাইন্যান্সিং গ্যাপগুলো আছে, যে কোথায় কোথায় আমাদের ফাইন্যান্সিং ডেফিসিটগুলো আছে, বিকজ আমাদের এসডিজি টার্গেট আছে 2030-এর মধ্যে আমাদেরকে অর্জন করতে হবে। এসডিজি ইন্ডিকেটরস আমরা জানি যে 3.8.1 অ্যান্ড 3.8.2 দুটো আছে, যে একটি সার্ভিস কাভারেজ, একটা ফিনান্সিয়াল কাভারেজ। সো আমরা we are mainly focusing on financing coverage, but at the same time সার্ভিস কাভারেজগুলো আমরা কিন্তু ইনক্লুড করছি। আমরা এখন 7th রাউন্ড করছি। এছাড়াও আমাদের যে আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি একটা পাইলটিং করেছি, যেখানে আমরা জানি যে আমাদের ট্যাক্স ফান্ডেড সিস্টেম, আমরা কিন্তু আমাদের হেলথ সিস্টেম যেটা আছে পুরোটাই কিন্তু ট্যাক্স বেসড সিস্টেম, যেটা আমরা সরকার ফাইন্যান্সিং করছে। আর ডিপিস কন্ট্রিবিউশন যেটা আছে সেটা ডিক্লাইন করছে, কারণ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, আমরা যেহেতু মিড ইনকাম কান্ট্রিজে চলে যাচ্ছি, আমাদের এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা গ্র্যাজুয়েটিং করে আমরা কিন্তু মিড ইনকাম কান্ট্রিজে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ডিপিস ডেভেলপমেন্ট পার্টনার্সের কন্ট্রিবিউশন ডিক্লাইন করছে।
যেটা 7% ছিল 2020-তে, সেটা 5% চলে এসেছে। এবং ওভারঅল হেলথ এক্সপেন্ডিচারে বাংলাদেশের গভর্নমেন্ট 23% খরচ করছে, আর বাকিটা কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার, যেটা আমরা বলছি আমাদের পকেট থেকে, নিজস্ব পকেট থেকে ব্যয় করছে, সেটার এখনও কিন্তু 68.5%। দ্যাটস আ হিউজ নাম্বার ইনডিড। আমরা যদি কম্পেয়ার করছি আমাদের নেইবারিং কান্ট্রিজের সাথে, আমাদের কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি। এটা আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করছি, আউট অফ পকেট এক্সপেন্ডিচার কীভাবে কমানো যায়। সেখানে আমরা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স, সেটারই একটা পার্ট হিসেবে কিন্তু আমরা এই স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি এবং আমাদের হেলথ ফিনান্সিং স্ট্র্যাটেজি, সেখানেও কিন্তু আমরা হাইলাইট করছি। আপনার কাছে আমরা অনেকগুলো টার্মিনোলজি শুনলাম, নতুন নতুন টার্ম শুনলাম। আমি যদি একটু সহজ করে এভাবে বুঝতে চাই যে খুব সীমিত সম্পদকে ব্যবহার করে বা স্বল্প সম্পদকে ব্যবহার করে আমাদের দেশের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রক্রিয়া, এবং সেখানে হেলথ ফিন্যান্সিং বা হেলথ ইকোনমিক্সের একটি খুব বড় ভূমিকা রয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে খুব সহজে একটু ব্যাখ্যা করতে পারেন? হেলথ ফিন্যান্সিং এর বিষয়গুলো নিয়ে আমরা গবেষণা করছি হেলথ ইকোনমিক্স ইউনিট, যেটা পলিসি অ্যাডভোকেসি এবং পলিসি মেকিং প্রসেসে যেন এটাকে ইনপুটসগুলো যায়, আমাদের যে রেকমেন্ডেশনগুলো আসে। তো আমরা প্রথমে যেটা করেছি যে আমরা হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করেছি ব্যাক ইন 2012-এ। আমরা 2012 সালে যে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি করেছি সেটা চলমান আছে 2032 সাল পর্যন্ত, এবং পুরো বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা 3 ভাগে ভাগ করেছি। সেখানে হলো আমরা বলেছি বিপিএল, বিলো পভার্টি লাইন, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, আর যারা ইনফর্মাল সেক্টর আছে, যারা আমরা ফর্মাল সেক্টর আছে, যারা আমরা রেগুলার জব করছি তাদেরকে আমরা ফর্মাল সেক্টর বলছি, আর নন ফর্মাল সেক্টর যেটা বলছি সেটা হলো ব্যুরোক্র্যাটস বাদে যারা আছে, যে বিজনেসম্যান, এন্টারপ্রেনিউরস, ফার্মার্স, যারা রেগুলার জবে নেই। তো ভাস্ট মেজরিটি অফ পিপল বিলং টু ইনফর্মাল সেক্টর। আমরা যেটা করছি বিপিএল, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, এখন আমরা দেখি সেন্সাসে, লাস্ট সেন্সাসের স্ট্যাটাসে বিবিএস যেটা পাবলিশ করেছে 18.5% আমাদের কিন্তু বিলো পভার্টি লাইনে বসবাস করছে, কিন্তু 2012 সালে ছিল হলো মোর দ্যান 22% or 24%। সেই বিপিএলদেরকে টার্গেট করে আমরা 2016 সাল থেকে আমরা স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি শুরু করেছি, সেটা টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে পাইলটিং, যেটা পাইলট প্রজেক্ট হিসেবে। সেটা আমরা কি করেছি, সেটা আমরা করেছি হলো যে এই যে বিপিএল যারা আছে, যারা বিলো পভার্টি লাইন, দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, তাদের জন্য আমরা 110টি রোগের বেনিফিট প্যাকেজ করেছি, এবং এটা পুরোটাই কিন্তু সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স মডেলে করা হয়েছে, কিন্তু পুরোটা ড্রাগস বেসড সিস্টেম, মানে সরকারি ফাইন্যান্সিংটা করছে। ইন্স্যুরেন্স মডেল করা হলেও কিছু কিছু জিনিস আমরা বড় করেছি, এবং আমরা যেটা করেছি যে এটাকে আমরা হেলথ প্রোটেকশন স্কিম নাম দিয়েছি, এবং যে 110টি রোগের বেনিফিট প্যাকেজ করেছি, এবং 50,000 টাকা আমরা পার ইয়ার তাদেরকে সার্ভিস, হেলথ কেয়ার সার্ভিস হিসেবে আমরা দিব, এটা কিন্তু সার্ভিস দিব, এবং সেই জন্য আমরা এসএসকে বুথ করেছি, এসএসকে ফার্মেসি করেছি, এবং এখন যেটা ছিল লাস্ট জুন 2024 পর্যন্ত যে 12টি উপজেলা, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় কিন্তু এই আমার এসএসকে আমাদের কর্মসূচি পাইলটিংটা চালু ছিল, এবং খুব সুন্দর করে সেটা সাকসেসফুলি রান করেছে। সেটার জন্য আমরা দেখেছি যে ওই এরিয়াগুলোতে যেখানে আমাদের এসএসকে পাইলটিংটা চলছিল, এসএসকে কার্ড যারা ছিল, তারা দেখা গেছে সেখানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার পুরা রিডিউস টু 50%। ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার আমরা যেটা বলছি, যে বিপর্যয়মূলক স্বাস্থ্য খাতে যে ব্যয়, সেইটাও অনেক কমে গেছে। তো এই যে রিমার্কেবল যে আমাদের অ্যাচিভমেন্ট, যে আমরা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স মডেল ফলো করে আমাদের যে ফিন্যান্সিং গ্যাপগুলো আছে, সেখানে আমরা বিলো পভার্টি লাইনের জন্য যদি এটা করতে পারি, পরবর্তীতে আমরা পলিসির রিকমেন্ডেশনস আমরা দিব, বিকজ এটা একটা গবেষণা। যদি সারা বাংলাদেশে স্কেল আপ করতে পারি, তাহলে ওই যে দরিদ্র সীমার নিচে বসবাস করছে সেই দরিদ্র পরিবারগুলো, কারণ প্রত্যেকটা পরিবারের জন্য আমরা একটা এসএসকে কার্ড দিয়েছে, এবং 110টি যে ডিজিজ তারা বিনামূল্যে পুরোটাই আইপিডি সার্ভিসটা পাচ্ছে। আমরা ওপিডি তো নর্মাল সার্ভিস, আইপিডি পুরো সার্ভিসটাই তারা কিন্তু কাভারেজটা আমরা দিচ্ছি। এবং সবচেয়ে এখানে আরেকটা আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের কথা আমরা বলি, যে দেখা যাচ্ছে যে উপজেলা হেলথ কমপ্লেক্স সেটা এন্ট্রি পয়েন্ট, কিন্তু আমরা আবার ওখানে রেফারেল সিস্টেম করে দিয়েছি যে ডিস্ট্রিক্ট হসপিটালে সে রেফার পেশেন্ট হিসেবে যাবে, এবং যদি ওই উপজেলা হেলথ কমপ্লেক্সে কোনো ডায়াগনোসিস ফ্যাসিলিটিস ওই 110টি রোগের বেনিফিটের মধ্যে না পায়, তাহলে কিন্তু যে নিয়ারবাই যে ক্লিনিক আছে, প্রাইভেট ক্লিনিক সবচেয়ে ভালো,
তাদের সাথে কিন্তু এম্প্যানেলমেন্ট করার এবং এগ্রিমেন্ট করার কিন্তু একটা বিষয় আছে। তো এই বিষয় পুরোটাই কিন্তু এসএসকে আমাদের পাইলটিংয়ের মাধ্যমে আমাদের অনেক লার্নিং পয়েন্টস আছে, যেটা দিয়ে আমরা কিন্তু এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা আমাদের 68.5% এবং খুব অনেক বেশি হয় এবং ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার অনেক কমিয়ে আনা সম্ভব। আউট অফ পকেট এক্সপেন্ডিচার সম্পর্কে আপনার কাছে আমরা পরিপূর্ণরূপে একটু ধারণা পেলাম এবং স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সম্পর্কে আপনি আমাদেরকে বলেছেন, পাইলটিং প্রসেসটা আপনারা কিভাবে রান করেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও কিছুটা আইডিয়া দিয়েছেন। আমরা এসডিজির কথা শুনে থাকি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, যেটি 2030-এর মধ্যে আমাদেরকে অর্জন করতে হবে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে, সেটি আপনি উল্লেখ করেছেন। এসডিজি সম্পর্কে খুব সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য একটু ধারণা দেবেন। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের আমরা জানি 3 নম্বর গোলটাই কিন্তু আমরা হেলথ অ্যান্ড ওয়েলবিং এর কথা বলছি, এবং আমি বলেছি দুটো ইন্ডিকেটরসের কথা, সার্ভিস কাভারেজ অ্যান্ড হেলথ আমাদের যে ফাইন্যান্সিং কাভারেজ। তো আমরা যদি 2030 সালের মধ্যে এসডিজি অর্জন করতে পারি চাই, তাহলে আমাদের কি কি চ্যালেঞ্জ, এর সাথে আমরা কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজ সেটাও আমরা অর্জন করতে চাই। সেই জন্য আমরা যে বলেছি যে আমাদের চ্যালেঞ্জগুলো কি, আমাদের কিন্তু হেলথ ইনফ্রাস্ট্রাকচারের চ্যালেঞ্জ আছে, আমাদের এইচআর গ্যাপ আছে, আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা আছে, হেলথ প্রফেশনালস, সেখানে কিন্তু আমাদের অনেক শর্টেজ আছে, তারপরে আমাদের রিসোর্স কনস্ট্রেন্ট আছে, প্লাস আমাদের কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমরা আনইভেন হেলথ সিস্টেম, যেমন আরবান এরিয়াজে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি কিন্তু দিচ্ছে তাদের প্রজেক্টের মাধ্যমে, আর অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু রুরাল এরিয়াজে হেলথ মিনিস্ট্রি কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করছে এবং সেখানে অর্জনটা অনেক বেশি। এবং আমরা যদি অর্জনের কথা বলি যে আমরা কোথায় কোথায় আমাদের সাকসেস রেট ইজ ভেরি হাই, সেটা আমরা যদি বলি তাহলে ইপিআর কথা আমরা যদি বলি, ভ্যাকসিনেশন ইমিউনাইজেশনে আমরা কিন্তু একেবারেই সর্বাধিক যে সাফল্য, সারা বাংলাদেশে আমাদের কভারেজ 100%, অলমোস্ট, হ্যাঁ 99%-এর বেশি। তো এপিআই আমরা কভারেজ দেওয়ার পরে আমরা যেটা ম্যাটারনিটি মর্টালিটি রেট, যেটা মাতৃমৃত্যু হার কমিয়ে এনেছি আমরা চাইল্ড মর্টালিটি রেট সেটা মৃত্যু হার কমিয়ে এনেছি। আবার যেটা আমরা বলছি যে প্যান্ডেমিক আমরা যেভাবে কোভিড-19 যেভাবে আমরা মোকাবেলা করেছি, আমাদের প্রিপেয়ারনেস, আমাদের এমার্জেন্সি কোনো প্যান্ডেমিক হলে আমরা যে প্রিপেয়ারনেস, সেটাও কিন্তু আমাদের এখন থেকে কিন্তু কনসার্ন, এটা ইমার্জিং কনসার্ন যে আমরা কিভাবে এটাকে আরো বেশি যেন মোকাবেলা করতে পারি। এসডিজি সম্পর্কে বা এসডিজি অর্জনের ক্ষেত্রে কি কি ধরনের কনস্ট্রেইন আছে বা চ্যালেঞ্জ রয়েছে সেগুলি সম্পর্কে আপনার কাছে একটু আমরা ধারণা পেলাম, এবং সেই সাথে আপনি অর্জনগুলো বলেছেন, বিশেষ করে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাগুলো মোকাবেলা করবার জন্য কিভাবে আমাদের কাজ করতে হবে বা কাজ করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে আমরা শুনবো ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের বিরতিতে যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর সৈয়দা নওশিন পর্ণিনী, যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিচালক, গবেষণা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট। আমরা শুরু করছি আবার আলোচনা। বিরতির পূর্বে আমরা এসডিজি সম্পর্কে আপনার কাছে শুনছিলাম, আপনি চ্যালেঞ্জগুলো কি কি বা প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে সেই সম্পর্কে আমাদের কাছে বলেছিলেন। আমরা জানি যে একটি দেশের স্বাস্থ্য খাত পরিচালনার জন্য যে বাজেট অ্যালোকেশন হয় বা আমাদের দেশের স্বাস্থ্য খাতের যে বাজেট রয়েছে, এটি সঠিক ইউটিলাইজেশনের জন্য বা আমাদের অনেক ঔষধপত্র দরকার হয়, আমরা দেশে এবং দেশের বাইরে থেকে অনেক মেশিনারিজ কিনে থাকি, এগুলি সঠিক ইউটিলাইজেশনের জন্য বা সঠিকভাবে ব্যবহার উপযোগী করবার জন্য আপনারা কিভাবে কাজ করছেন বা স্বাস্থ্য অর্থনীতি বিভাগ আপনারা কিভাবে ভাবছেন? এটা খুবই একটা বার্নিং ইস্যু এখনকার সময়ে, যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট আমরা যেটা দিচ্ছি অ্যালোকেশন, মিনিস্ট্রি থেকে বাজেট অ্যালোকেশন লাস্ট ফিসকাল ইয়ারে 38,000 কোটি টাকা ছিল প্লাস, এই ফিসকাল ইয়ারে আমরা দিয়েছি 41-42,000 কোটি টাকার মতো। দেখা যাচ্ছে যে বাজেট আমরা ইন টার্মস অফ মানি এটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা যে 2000 সালের দিকে তাকাই 3,000 কোটি টাকা বাজেট ছিল, কিন্তু আমরা অনেক বেড়ে বৃদ্ধি পেয়ে এখন কিন্তু 40,000 কোটি, 42,000 কোটি, 41,000 কোটি, 38,000 কোটি আমরা বাজেট দিচ্ছি। এবং এই বাজেট যদি আমরা দেখি যে বাজেট ইউটিলাইজেশনটা কতটুকু হচ্ছে, দেখা যাচ্ছে যে 30-40% বাজেট কিন্তু আনস্পেন্ড থেকে যাচ্ছে, ফ্লো ব্যাক করছে টু ফাইন্যান্স মিনিস্ট্রি। তখন আমরা যখন বলি যে আমাদের বাজেট ইনক্রিজ করতে হবে, আমাদের আরও মেশিনারিজ লাগবে, আমাদের সার্ভিস প্রোভাইড করার জন্য আরও অনেক কিছু, কোয়ালিটি ইম্প্রুভমেন্টের জন্য আমাদের আরও বাজেট লাগবে, তখন আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি কিন্তু আসলে বলে যে এই যে আনস্পেন্ড বাজেটগুলো সেগুলোকে আসলে ইউটিলাইজ করতে হবে এবং সুন্দর করে খরচ করতে হবে প্রপারলি।
তখন দেখা যায় যে ওয়ার লাইজ দ্য প্রবলেম, কোথায় প্রবলেমটা আছে সেটা দেখা যাচ্ছে যে আমাদের হেলথ ম্যানেজার্স যারা আছেন ওনারা কিন্তু আসলে ডক্টরস, ওনারা কিন্তু ফিজিশিয়ান, কিন্তু ওনাদেরকে যখন আমরা পোস্টিং দিচ্ছি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে, উনি কিন্তু একজন হেলথ ম্যানেজার হয়ে যাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলোকে ওনার হ্যান্ডেল করা লাগছে, প্রকিউরমেন্ট পিপিআর অনুযায়ী তার করতে হচ্ছে, পাবলিক প্রকিউরমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী। সেই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিছু গ্যাপ আছে, যে ম্যানেজারিয়াল যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিষয়গুলো, সেখানে যে একজন পিওরলি ডক্টর যিনি আসছেন ফিজিশিয়ান এমবিবিএস করে এবং আরও হায়ার ডিগ্রিজ নিয়ে আসছেন, উনি কিন্তু ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে একটু ওনার কিছু গ্যাপ থাকার জন্য দেখা যায় প্রকিউরমেন্টগুলো ঠিকমতো হয়তো হচ্ছে না, আর হলেও সেগুলো প্রপারলি ইউটিলাইজ করার একটা বিষয় আছে। তখন দেখা যায় যে আলটিমেটলি সার্ভিস আমরা প্রোভাইড করতে গিয়ে কিন্তু একটু হয়তো গ্যাপ থেকে যাচ্ছে কোথাও কোথাও। প্রশিক্ষণের মাধ্যমে অবশ্যই তখন আমরা করেছি যে ঠিক আছে, যে তাদের আমরা করছি যে ফেজ বাই ফেজ আমরা কিন্তু হোল বাংলাদেশে যত ডক্টরস আছে আমরা কিন্তু পাবলিক প্রকিউরমেন্ট রুলস এবং হেলথ ম্যানেজার্সের যে জন্য আমরা কিন্তু স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, এবং সেখানে কিছু আমরা বাজেট দিয়েছি যে প্রশিক্ষণ সংক্রান্ত কিন্তু বাজেট, এবং ওনাদেরকে আমরা কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে যে ইয়েগুলো আছে, আমাদের ডক্টর যারা আছেন ইউএচএনএপিও এবং যারা আছেন ডিস্ট্রিক্ট হসপিটালে সুপারিনটেন্ডেন্ট আছেন, সিভিল সার্জনরা যারা আছেন, সবাইকে কিন্তু আমরা এই ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসেছি এবং প্রশিক্ষণ কিন্তু ফেজ বাই ফেজ হয়ে আমরা করে যাচ্ছি। আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন যে ইসেনশিয়াল সার্ভিস প্যাকেজ বা অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবার যে প্যাকেজ, তার মধ্যে কি কি কম্পোনেন্ট রয়েছে একদম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য, একটি যদি আমাদের দর্শকদের জন্য আরেকটা। আচ্ছা, যেটা আমরা করছি যে 209টি মেডিসিন কিন্তু একেবারে ফ্রি অফ কস্ট, আমাদের এটাকে বলা হচ্ছে যে এসেনশিয়াল মেডিসিন লিস্ট ইএমএল, সেটা আমরা কিন্তু এনশিওর করছি, এবং আমরা ওখানে বাজেট অ্যালোকেশন আছে, এবং আমাদের হেলথ কমপ্লেক্সগুলোতে একদম রুরাল এরিয়াসে এবং কমিউনিটি ক্লিনিকে কিন্তু আমাদের কিছু ফ্রি মেডিসিন কিন্তু দেওয়া হচ্ছে, যে একদম রুরাল এরিয়াজে কমিউনিটি লেভেলে আমাদের ক্লিনিকেও আমাদের কতগুলো দেওয়া হচ্ছে ফ্রি মেডিসিন, হ্যাঁ ওষুধ দেওয়া হচ্ছে, প্লাস আমাদের এসেনশিয়াল সার্ভিস প্যাকেজের মধ্যে কী কী সার্ভিস দেওয়া হচ্ছে সেগুলো নিয়ে আমরা আমাদের একটি কমিটি ফরমেশন হচ্ছে, হাই লেভেল কমিটি, সেখানে কিন্তু ডিটারমিন করা হচ্ছে পর্যায়ক্রমে যে আসলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে আমরা প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্য কী কী অ্যাপার্ট ফ্রম মেডিসিনের বাইরে আর কী কী সার্ভিস আমরা দিতে পারছি, সেটা নিয়ে আমাদের একটা কমিটি ফরমেশন হয়েছে মিনিস্ট্রি থেকে, এখনও সেটা নিয়ে কাজ চলমান আছে। আমরা পরবর্তীতে হয়তো একটা কনক্রিট একটা সিদ্ধান্ত পাবো যে আসলে এসেনশিয়াল সার্ভিস প্যাকেজে কী কী আসতে পারে, এবং আমরা আসলে প্রত্যেকটি মানুষকে যেন আমরা জনগণের দোরগোড়ায় যেন আমরা আমাদের এই সার্ভিস হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করতে পারি, ইউনিভার্সাল হেলথ কাভারেজ অর্জনের জন্য, যেন কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, সেই লক্ষ্যে আমরা কোনো মানুষ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, এবং কেউ যাতে ঔষধ নিতে গিয়েছেন ঔষধ পাচ্ছেন না এরকমও যাতে না হয়, সেটি অবশ্যই আমরা আশা করি বা আমরা সকলেই সেটি কাম্য। আপনি যেহেতু ম্যাডাম পরিচালক গবেষণা হিসেবে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে কাজ করছেন, আমরা জানি যে অনেক রিসার্চ বা গবেষণার ফলাফল যেটি দেশের বাইরের ফলাফল, সেটিকেও আমরা আমাদের দেশে ব্যবহার করে থাকি বা আমাদের দেশের উপযোগী করে অনেক রিসার্চ করা হয়ে থাকে। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের দেশে কোন ধর্মী গবেষণাগুলো বা কোন রোগ বা কোন সমস্যা সম্পর্কিত গবেষণাগুলো বেশি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আমাদের দেশে এখন যেটা রাইজিং, যেটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা হলো নন কমিউনিকেবল ডিজিজ, যেটা আমরা বলছি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটা হার্ট ডিজিজ বলছি আমরা, ডায়াবেটিক, ক্যান্সার, ডায়াবেটিস, এবং আমরা হ্যাঁ সেটা তো আছে, কিডনি ডিজিজ, এটা আছে ইনফেকশাস ডিজিজগুলো যেগুলো ভেক্টর বর্ন ডিজিজ আছে, তারপর ক্লাইমেট চেঞ্জের জন্য যে ওয়াটার বর্ন ডিজিজ আছে সেটা আছে, টিউবারকুলোসিস। আমরা 3টি গবেষণা করেছি, 3টি ডিজিজকে হাইলাইট করে, যেটা আমরা ফান্ডিং করেছেন আমাদের কোনো একটা ডেভেলপমেন্ট পার্টনার, সেটা হলো যে আমরা টিউবারকুলোসিস করেছি, ম্যালেরিয়া করেছি এবং এইচআইভি। এই 3টার উপরে কিন্তু গ্লোবাল একটা এজেন্ডা আছে, সেখানে সেটারই প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা করেছি। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশে এইচআইভি খুবই কম, যেটা আমাদের জন্য খুবই গুড নিউজ, কিন্তু ম্যালেরিয়া প্রন এরিয়াজ, আমরা আমাদের ডেঙ্গু, এই জিনিসগুলো ইনফেকশাস ডিজিজগুলো আমাদের কন্ট্রোল, টিউবারকুলোসিস, টিবি, সেটাও কিন্তু একটা খুব অ্যালার্মিং, হ্যাঁ, যেহেতু আমরা জানি যে এখনো 40,000 মানে 40,000 মানুষ কিন্তু মৃত্যুবরণ করে টিউবারকুলোসিসের জন্য বাংলাদেশে প্রতি বছর। এটা কিন্তু খুবই অ্যালার্মিং। কোভিডে মাত্র 30,000 মানুষ মারা গিয়েছিল, আর আমরা প্রতি বছর কিন্তু দেখা যাচ্ছে যে
40,000 মানে 40,000-এর উপর 44,000 বিভিন্ন মানুষ রকম কমপ্লিকেশন হওয়ার অনেক কমপ্লিকেশন এবং সবচেয়ে বড় কথা যে টিউবারকুলোসিস আমরা ডায়াগনোসিস করাটা ভেরি ডিফিকাল্ট। এটা এত মানে এটা সাইলেন্ট কিলার, হিডেন থাকে, টিবি যে কোনো জায়গায় হতে পারে। এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিয়ে আমরা গবেষণা করছি, আমরা এগুলো নিয়ে এনসিডি অবশ্যই করছি, তারপরে যে ইনফেকশাস ডিজিজগুলো নিয়ে করছি এবং ফিউচার কোনো প্যান্ডেমিক আসে কিনা সেই জন্য প্রিপেয়ারনেস কোথায় কোথায় লাগবে, আমাদের কোথায় গ্যাপ আছে সে ফিল আউট করা লাগবে, বোথ ফিন্যান্সিং অ্যান্ড অলসো সার্ভিস কাভারেজ কোথায় কোথায় লাগবে, ডক্টরসের কোথায় পোস্টিং দিলে ফুল ফ্লেজেড একদম একটা টিম কাজ করে, যেমন গাইনোকোলজিস্ট আছেন কিন্তু অ্যানেস্থেসিয়ার জন্য কোনো ডক্টর নেই, সেক্ষেত্রে কিন্তু মিসম্যাচ হয়ে যাচ্ছে। তো আমরা সেইগুলো আইডেন্টিফাই করে কিন্তু প্রত্যেকটি হেলথ কমপ্লেক্সের জন্য একটা ফুল ফ্লেজেড টিম থাকে যে এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে, কোনো ল্যাকিং না থাকে, সেই বিষয়গুলোকে হাইলাইট করে আমরা গবেষণা করছি এবং পলিসি মেকিং প্রসেসে যেন সেটা ইনপুটস হয় সেই কার্যক্রম আমরা গ্রহণ করছি এবং সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা সর্বোপরি যত কাজ করছি, গবেষণা করছি, আমরা সবচেয়ে মানে অন দ্য টপ অফ এভরিথিং আমরা যেটা ফিল করছি আমাদের পলিসি ইনপুটসে যেটা দরকার পলিসি অ্যাডভোকেসির জন্য, যে আমাদের একটি হেলথ অথরিটি লাগবে। আয়ুষ্মান ভারত যেমন ইন্ডিয়া করেছে, NHSO ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস যেমন থাইল্যান্ড করেছে, তারা ইউনিভার্সাল হেলথ কাভারেজ খুব দ্রুত অর্জন করেছে। সেজন্য একটা হেলথ অথরিটি দরকার আমাদের, যে পুরো ওভারঅল হেলথ সেক্টরটাকে রিফর্মস করার জন্য আমরা মনে করছি একটা হেলথ অথরিটি বাংলাদেশে হেলথ লর মাধ্যমে একটা পুনর্গঠন করা বা গঠন করা খুব জরুরি বলে আমি মনে করছি। জি, অবশ্যই আপনার এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, গতানুগতিক আলোচনার বাইরে অর্থাৎ রোগের লক্ষণ বা চিকিৎসা, এই আলোচনাগুলোর বাইরে আমরা আজকে একটু বুঝবার চেষ্টা করেছি বর্তমানে আমাদের দেশের যে চিকিৎসা গবেষণা বা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাপনা, সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ অনেক তথ্য আমরা আজকে জানবার চেষ্টা করেছি। কোন কোন বিষয়গুলোর উপর আসলে গবেষণা হওয়া জরুরি এবং সেই গবেষণালব্ধ ফলাফলকে আমাদের দেশে কাজে লাগালে কিভাবে আমরা অনেক সুন্দর, আরও বেশি সুন্দর, আরও বেশি স্ট্রং হেলথ সেক্টর পাবো এবং আমাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবো, মানুষের দেওয়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে আমরা কিভাবে SDG অর্জন করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা সম্যক ধারণা পেয়েছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনাটি উপভোগ করবার জন্য এবং আগামী সপ্তাহের সুস্থ থাকুন অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।